আজকে ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটাতে বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট জড়িয়ে আছে। আজকের ঘটনাটা উত্তরপ্রদেশের কাসগঞ্জ ডিস্ট্রিক্টের মারুফপুর নামের একটা এরিয়া, সেখানকার রেলওয়ে ট্র্যাকের পাশে 19 নভেম্বর 2024 একটা মহিলার মৃতদেহ পাওয়া যায়। আশেপাশের লোকজনেরা পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ ডেড বডিটাকে নিয়ে তদন্ত শুরু করেছিল। পুলিশ প্রথমেই জানতে চাইছিল সেই মহিলার পরিচয়টা কী। আশেপাশের সমস্ত থানায় খবর নেওয়া হয়েছিল ওই ধরনের কোনো মহিলার মিসিং কমপ্লেন রয়েছে কিনা। সোশ্যাল মিডিয়া, লোকাল নিউজ চ্যানেল, নিউজ পেপার সব জায়গা থেকে সহযোগিতা নেওয়া হয়েছিল। পোস্টার ছাপিয়ে বিভিন্ন জায়গায় সাঁটানো হয়েছিল, বিলি করা হয়েছিল, যাতে কেউ ওই মহিলার শনাক্ত করতে পারে। তবে পুলিশ কিছুই বুঝতে পারছিল না যে আসলে ওই মহিলা কে। বেশ কয়েকদিন কাটে, মহিলার পোস্টমর্টম রিপোর্ট আসে যে শ্বাসরোধ করে মহিলাকে মেরে ফেলা হয়েছে। শরীরে বেশ কিছু আঘাতের চিহ্নও ছিল। তবে পোস্টমর্টমের পরেও ওই মহিলার বডি ক্লেম করার জন্য কেউ আসেনি। সরকারি একটা নিয়ম রয়েছে, পোস্টমর্টমের পরেও যদি বডি ক্লেম করতে নিজের পরিচিত কোনো লোকজন না আসে, তাহলে 3 দিন অপেক্ষা করা হয়। 72 ঘন্টা পরে বডিটা দেখে হিন্দু বা মুসলিম যেটা মনে হচ্ছে, তো সেই রকম একটা রীতি মেনে নিয়ে অন্তিম সৎকার করে দেওয়া হয়। ওই বডিটা পাওয়ার প্রায় 18 দিন মতো পর এক ভদ্রলোক উত্তরাখণ্ডের উধমপুর ডিস্ট্রিক্ট থেকে এসে পৌঁছেছিল ওই থানায়। ভদ্রলোকের নাম ছিল রাজকুমার। তিনি পুলিশ স্টেশনে জানিয়েছিলেন যে তিনি বেশ কয়েকদিন ধরে খুঁজে বেড়াচ্ছেন নিজের মেয়েকে। সম্ভলের পুলিশ স্টেশনে তিনি খোঁজ পেয়েছিলেন যে একটা মহিলার বডি পাওয়া গেছে, তাই তিনি সেখানে গেছিলেন। উত্তরপ্রদেশের সম্ভল ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশন থেকে তাকে জানানো হয়েছে যে এই পুলিশ স্টেশনেও একটা অজ্ঞাত পরিচয় মহিলার বডি পাওয়া গেছিল, তাই তিনি এখানে নিজের মেয়েকে খুঁজতে এসছেন। যদিও সেই বডিটার সৎকার করে দেওয়া হয়েছিল, কিন্তু বেশ কিছু ফটো তুলে রাখা হয়েছিল, জামা কাপড় ইত্যাদিও। পরে কেউ ক্লেম করতে এলে তাকে দেখানো হবে বলে রেখে দেওয়া হয়েছিল। সেগুলো পুলিশ স্টেশনে তাকে দেখানো হয়। দেখাতেই সেই ভদ্রলোক কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেছিলেন এটাই তার 35 বছর বয়সী মেয়ে ববিতা। ববিতা দিল্লিতে থাকত। তবে তিনি আরও চিন্তায় পড়েন যে তার মেয়ে যদি মারা গিয়ে থাকে, তাহলে তার যে 2 নাতনি মানন্যা আর অনন্যা, বয়স 11 আর 7, মায়ের সাথে তারা দিল্লিতেই থাকতো, তাহলে তারা কোথায় গেল। এবার যখন ভদ্রলোকের জিজ্ঞাসাবাদ হয়, তখন পুলিশ টিম যেটা জানতে পেরেছিল সেটা হচ্ছে ওই যে ববিতা যিনি মারা গেছিলেন, তার 12 বছর আগে লাভ ম্যারেজ হয়েছিল বাড়ির লোকেদের অমতে। বিয়ের পরে সে নিজের হাজবেন্ডের সাথে দিল্লি গিয়ে থাকতে শুরু করে। উত্তরাখণ্ডের উধমপুর ডিস্ট্রিক্টে তার বাপের বাড়ি ছিল। দিল্লিতে সে পড়াশোনা করত। সেই সময় তার একজনের সাথে আলাপ হয়েছিল, তারপর সে বিয়ে করেছিল। দিল্লিতেই সে থাকা শুরু করেছিল। সেও কিন্তু একটা কাজ করত। তার 2 কন্যা সন্তান হয়। কিছু পরে হাজবেন্ডের সাথে মনোমালিন্য শুরু হয়, তারপরে ডিভোর্স হয়ে যায়। হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছিল, আর সেই ভদ্রমহিলা নিজের 2 মেয়ের সাথে নিজের দিল্লির একটা ফ্ল্যাটে থাকতেন। পুলিশ এবার মৃতা মহিলার বাবার কাছে মহিলার ফোন নাম্বারটা পেয়েছিল। সেই ফোন নাম্বারটার কল ডিটেল বের করা হয়। কল ডিটেলে দেখা যায় যে মহিলা এক ভদ্রলোকের সাথে প্রায় রোজই কথা বলতেন। সেই ভদ্রলোকের নাম অভিষেক ভারদ্বাজ। ইউপির কাসগঞ্জ ডিস্ট্রিক্টের নই বস্তিতে তার বাড়ি।
কাসগঞ্জেই কিন্তু মহিলার ডেড বডিটাও পাওয়া গেছিল। অভিষেক ভারদ্বাজের কাছে পুলিশ টিম গেছিল, তাকে অ্যারেস্ট করেছিল, তার জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। তার কাছ থেকে মুস্কান নামের আরও একটা মহিলার নাম জানতে পেরেছিল পুলিশ টিম। মুস্কান, সেও কিন্তু কাসগঞ্জের শান্তিপুরি কলোনি নামের একটা জায়গা, সেখানকার বাসিন্দা। মুস্কান, সরফরাজ খান নামের ওই মহিলা আর সেই ভদ্রলোক অভিষেক ভারদ্বাজ, তাদের যখন জিজ্ঞাসাবাদ হয়, পুলিশ কিন্তু বুঝতে পেরেছিল যে এই দুজন এই মহিলার ব্যাপারে নিশ্চয় কিছু না কিছু জানে। খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদের পর যেটা জানা যায় যে ভদ্রমহিলা ডিভোর্সের পর দুটো মেয়েকে নিয়ে থাকতেন। ভদ্রমহিলা নিজের ডিউটির পর বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে কাটাতেন। ফেসবুকের মাধ্যমে 2021 সালে অভিষেক ভারদ্বাজের সাথে ওই মহিলার একটা বন্ধুত্ব হয়। বন্ধুত্বর পর ফোন নাম্বার আদান প্রদান, তারপরে সাক্ষাতে গিয়ে দেখা সাক্ষাৎ হয়। তারপরে মহিলার সাথে একটা প্রেম পর্ব চলেছিল অভিষেক ভারদ্বাজের। দুজনে ঠিক করেছিল যে তারা দুজন বিয়ে করবে। মহিলা নিজের ব্যাপারে সবটাই অভিষেককে বলেছিল যে সে একজন ডিভোর্সি মহিলা, তার দুজন মেয়েও আছে। অভিষেকের কোনো অসুবিধা ছিল না, অভিষেক বিয়ে করেছিল মহিলার সাথে। অভিষেক মাঝে মধ্যে কাসগঞ্জে নিজের বাড়ির এলাকায় থাকতো, আর মাঝে মধ্যে দিল্লিতে নিজের ওয়াইফের সাথে গিয়ে থাকতো। দিল্লি তার ওয়াইফ মানে ববিতার ইনকাম অনেক বেশি ছিল অভিষেক ভারদ্বাজের কাছে। বিয়ের 1 বছর একদম ভালোভাবেই কাটে। তবে সেই মহিলা ববিতা নিজের যে দ্বিতীয় বিয়ে, যেটা সে আর্য সমাজ মন্দিরে গিয়ে করেছিল, সেই বিয়ের ব্যাপারে নিজের বাড়ির লোক মানে বাবাকে, মাকে, ভাই বোনেদের কাউকে জানায়নি, কারণ সে দিল্লিতে থাকতো। সে না জানালে বাড়ির লোকজনেদের জেনে নেওয়ার কোনো রাস্তাও ছিল না, বাড়ির লোকজনেরা সন্দেহ করেনি। 1 বছর হাজবেন্ডের সাথে খুব ভালো কেটেছিল, কিন্তু 1 বছর পরে মহিলার মনে হয়েছিল যে তার হাজবেন্ড তাকে লুকিয়ে ফোনে কারো সাথে কথা বলে, চ্যাটিং করে। মহিলা বারবার হাজবেন্ডকে জিজ্ঞেস করছিল, কিন্তু হাজবেন্ড কিছু বলছিল না। একদিন মহিলা লুকিয়ে ফোন চেক করে জানতে পেরেছিল যে ভদ্রলোক মুস্কান নামের কোনো মেয়ের সাথে লম্বা সময় ধরে কথা বলে। শুধু কথা বলে এমনটা নয়, তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। মহিলার যদিও ব্যাপারটা খারাপ লাগে, কিন্তু তিনি নিজে সেই মুস্কানের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করেছিলেন। তবে মুস্কানকে বুঝিয়ে কোনো কাজ হয়নি। তিনি নিজের হাজবেন্ডকেও বুঝিয়েছিলেন। হাজবেন্ডকে তিনি একটা ব্রেজা কার গিফট করেছিলেন, হাজবেন্ড যাতে তাকে ছেড়ে অন্য কোথাও না যায়। তাতেও কিন্তু কোনো কাজ হয়নি। হাজবেন্ড ওই ব্রেজা গাড়িতে করেই নিজের গার্লফ্রেন্ড মুস্কানকে ঘুরাতো এদিক ওদিক। মহিলার কিচ্ছু করার ছিল না। এবার শেষ পর্যন্ত মহিলার কিছু পরিচিত লোকজন যখন তাকে জানায় যে তোমার হাজবেন্ডকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে অন্য কোনো মেয়ের সাথে, এবার মহিলার ব্যাপারটা অসম্মানের বলে মনে হচ্ছিল। তো সে নিজের হাজবেন্ডকে একদিন ডেকে বোঝায়, বলে যে এইভাবে চলে না, তোমাকে কোনো একটা দিক বেছে নিতে হবে, হয় আমার সাথে থাকতে হবে, নয় তুমি আমাদেরকে ছেড়ে মুস্কানের কাছে চলে যাও, তুমি যা বলবে সেটাই হবে। কিন্তু এইভাবে একই সাথে দুজন মহিলার সাথে সম্পর্ক রাখা যাবে না। আমি যেহেতু তোমার বিবাহিতা, তো আমি এটা সহ্য করতে পারবো না। অভিষেক ভারদ্বাজ এই ব্যাপারটা গিয়ে মুস্কানকে বলেছিল। মুস্কানের সাথে কিন্তু অভিষেকের আলাপ অভিষেকের ববিতার সাথে বিয়ে হওয়ার অনেক আগে থেকেই। মুস্কান বলে এইভাবে নয়, আমরা 3 জন বসে একদিন সমস্ত বিষয়ে আলোচনা করব, তারপর ডিসাইড করব যে কি হবে, কার সাথে তুমি থাকবে, কে ডিভোর্স নেবে, কে তোমার জীবন থেকে চলে যাবে ইত্যাদি। রাজি হয়ে যায় ভদ্রমহিলা মানে ববিতা।
ববিতা নিজের 2 মেয়েকে নিজের বাড়ি দিল্লির ফ্ল্যাটে রেখে সেই ব্রেজা গাড়িতে করে নিজের হাজব্যান্ডের সাথে চলে গেছিল হাজব্যান্ডের কাসগঞ্জের যে বাড়ি সেখানে হাজব্যান্ডের যে প্রেমিকা মুস্কান সেও এসেছিল। 3 জন আলোচনা করছিল। এদিকে আগে থেকেই মুস্কান আর ববিতার হাজব্যান্ড মুস্কানের প্রেমিক ঠিক করে রেখেছিল যে আজকে কিন্তু আর ববিতা বেঁচে ফিরে যাবে না। তারা সেটাই করেছিল। আলোচনা করতে করতে হঠাৎ করে পেছন থেকে এসে গলা চেপে ধরেছিল অভিষেক ভারদ্বাজ, ববিতার হাজব্যান্ড। ববিতা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছিল। ববিতার নিষ্প্রাণ দেহ ববিতার দেওয়া ব্রেজা কারে করে তার হাজব্যান্ড নিয়ে গিয়ে ওই এরিয়ার যে রেলওয়ে ট্র্যাক সেখানে ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার পরেও কিন্তু সে দমে যায়নি, সোজা গাড়ি নিয়ে চলে গেছিল দিল্লিতে। দিল্লিতে 2 মেয়ে মানান্যা আর অনন্যা, তারা কিন্তু অভিষেক ভারদ্বাজকে বাবা বলেই জানত। বাবা তাদেরকে বলে যে চলো তোমাদেরকে ঘোরাতে নিয়ে যাব। ঘোরাতে নিয়ে যাওয়ার নাম করে আবারও মেয়ে দুটোকে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল। তবে 2 জনকে 2টো আলাদা আলাদা এরিয়াতে জঙ্গল টাইপের জায়গাতে ফেলে দিয়েছিল। পরে পুলিশকে যখন সেই বাচ্চা দুটোর ব্যাপারে সে বলেছিল, তখন সেই এরিয়াতে তাকে নিয়ে গিয়েই বাচ্চাদের বডিটা খোঁজা হয়েছিল। সত্যি সত্যি বডির অবশেষ পাওয়া গেছিল। যদিও জঙ্গলি পশুরা বাচ্চাদের বডির অনেকটা অংশই নষ্ট করে ফেলেছিল, কিন্তু বাকি অংশটা পাওয়া যায়। ডিএনএ রিপোর্টের মাধ্যমে বোঝা যায় যে বাচ্চা দুটো ববিতারই সন্তান। এইভাবে কিন্তু আত্মনির্ভর ববিতা একটা ভুল মানুষকে নিজের জীবনে নিয়ে এসেছিল, আর সেই ভুল মানুষ তাকে আর তার 2 মেয়ের জীবন শেষ করে দিয়েছিল। ববিতা কিন্তু চাইলেই একা যেভাবে নিজের আর নিজের 2 মেয়ের জীবন চালাচ্ছিল চালিয়ে যেতে পারত। ভুল একটা মানুষকে সোশ্যাল মিডিয়া থেকে নিজের জীবনে নিয়ে আসাটাই হয়েছিল তাদের জীবনের সবথেকে বড় কাল। আপনাদের কি মনে হয়েছে ঘটনাটা শোনার পর অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা সত্যি ঘটনা নিয়ে।